এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর ছড়ানো। এই বক্তব্যকে হেডলাইন করে আনন্দবাজার পত্রিকাও খবর ছেপেছে সে দেশে ভারতে, এবং সঙ্গে এরই মধ্যে প্রথম আলোর একটি খবর আমার নজরে এসেছে। জিটিওকে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার, সত্যকে অস্বীকার করা দুঃখজনক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মন্তব্য করেছে। এই খবরটি নিয়ে একটু আলোচনা করতে চাই। সহকর্মী সিনিয়র সাংবাদিক সোহরাব হাসানকে একটু যুক্ত করে নেব। সোহরাব হাসান, স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। যে খবরটির কথা বলছিলাম এবং যে মন্তব্যটি নিয়ে আমি আসলে আপনার একটু বিশ্লেষণ আশা করব, তিনি বলেছেন যে এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর ছড়ানো, বাংলাদেশের প্রসঙ্গে ভুয়া খবর ছড়ানো। কি মন্তব্য করবেন? আসলে মানে বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা, তাদের সম্পত্তি, জানমাল, এটা দেখার দায়িত্ব তো সরকারের। সরকার সেটি কতটা রক্ষা করতে পারছে, শুধু সংখ্যালঘু নয়, সংখ্যাগুরুদেরও। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন অবনতি ঘটে, তখন সংখ্যালঘু, সেটা ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু উভয়ই অত্যাচার নির্যাতনের শিকার হয়। এখন এটি অনেকেই বলবেন যে এটি রাজনৈতিক কারণে হয়েছে, কিন্তু এক বছর পরেও যদি এটা বলা হয়, 1 বছর বা 14 মাস পরেও, যে রাজনৈতিক কারণে সংখ্যালঘুদের উপর যে হামলা হচ্ছে, মামলা হচ্ছে বা বাড়িঘর ভাঙ্গা হচ্ছে, এটি রাজনৈতিক, এটি সাম্প্রদায়িক নয়। আমি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের, হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের প্রতিক্রিয়াও দেখলাম। তারা কিন্তু বলেছে যে এটি যে প্রধান উপদেষ্টা যেভাবে অস্বীকার করেছেন সেটি সত্য নয়। এখনো অনেক জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে। তবে সরকারকে ধন্যবাদ দিতে হয়, গত বছর যেমন দুর্গোৎসব একটা সুন্দর পরিবেশে উদযাপিত হয়েছে, এবছরও আজকে নবমী শেষ হলো, মানে গতকাল নবমী শেষ হলো, আজকে দশমী। আশা করি এটি এবছরও এই পরিবেশটা রক্ষিত হবে। তবে একটা কথা, যেমন বাংলাদেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের কোন ধর্মীয় উৎসব, ঈদ বা কোরবানি বা অন্য অনুষ্ঠান, সেখানে কিন্তু এত নিরাপত্তা প্রহরীর দরকার হয়, এত বাহিনীর দরকার হয় না। কিন্তু সংখ্যালঘুদের যে কোনো উৎসবে, অনুষ্ঠানে কিন্তু সেটা দরকার হয়। এর মধ্য দিয়ে একটা সামাজিক মনস্তত্ত্ব প্রকাশিত হয়। এটি কিন্তু শুধু সরকারের দায়িত্ব না, প্রশাসনের দায়িত্ব না, পুরো সমাজের দায়িত্ব। বিশেষ করে সংখ্যাগুরু সম্প্রদায়ের দায়িত্ব। তারা সংখ্যালঘুদের প্রতি কতটা সহমর্মী, কতটা আন্তরিক, কতটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তারা বজায় রাখতে পারছে, সেটি একটি বিষয়। কিন্তু এই যে এই মন্তব্যটা, সোহরাব হাসান, এই মন্তব্যটাকে আসলে কিভাবে, জি, গুজবের জবাব কিন্তু সত্য দিয়ে প্রমাণ করতে হবে। অর্থাৎ এই ঘটনাগুলো ঘটেনি। এখন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ গত বছর থেকে কিন্তু অনেকগুলো তথ্য দিয়েছে। সরকারের উচিত তাহলে এই তথ্যগুলো ব্যাখ্যা দেওয়া। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে মাঝে মাঝে ব্যাখ্যা দেওয়া হয়েছে, এবং সেখানেও একটাই কথা বলছি যে পরিষদ যে তথ্যপত্র দিয়েছে সেটা অতিরঞ্জিত। এখন কোনটা অতিরঞ্জিত এবং কোনটা অতিরঞ্জিত নয়, আসলে না, উনি যে মন্তব্য করেছেন যে মানে এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর ছড়ানো, ভারতীয়, এখন এটাই হচ্ছে যে এখন হচ্ছে দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকলে, স্বাভাবিক থাকলে এই এসব হয়তো ছড়ানো হতো না। এখন অন্যতম কি বলে, কি বলছেন, অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর ছড়ানো। বিশেষত্ব এখন সেটা প্রমাণ করতে হবে। যেমন তারা যদি 10টি খবর দেয়, 10টি খবর বাংলাদেশ সম্পর্কে দিয়ে থাকে, তার মধ্যে যদি 7টি ভুয়া হয়, তাহলে সেটা অবশ্যই এই বক্তব্যের ভিত্তি থাকে। আর যদি সেখানে 3টি হয়, তাহলে সেটা খণ্ডিত হবে।
আর সুতরাং আমাদের প্রমাণ করতে হবে প্রথমে যে এখানে এই ধরনের ঘটনা ঘটেনি জি বা এ ধরনের ঘটনা আমরা ঘটতে দেইনি। জি আমরা যখন এই ধর্মীয় সংখ্যালঘুদের সম্পর্কে কথা বলছি তখন দেখুন পার্বত্য চট্টগ্রাম সেখানে কি ঘটেছে, সেখানে একটি পাহাড়ি মেয়ে ধর্ষিত হয়েছে, আর সেই ঘটনার জের ধরে সেখানে সংঘর্ষ হয়েছে এবং পরবর্তীকালে 3 জন মারা গেলেন, তারা কিন্তু সেই পাহাড়ি সম্প্রদায়। এখন রাষ্ট্র এবং নাগরিকের সম্পর্কটা কি? নাগরিককে নিয়েই তো রাষ্ট্র, এক্স্যাক্টলি কোন জাতি, কোন গোষ্ঠী, কোন ধর্মের, সেটা তো দেখার বিষয় না। এখন ভারত যেসব তথ্য দিচ্ছে বা যেসব কথা বলছে সেটার আমি মনে করি উপযুক্ত জবাব হচ্ছে আমরা সত্যটা জানানো এবং সত্য ঘটনা মানে তথ্য দিয়েই সেটার জবাব দেয়া, তথ্য দিয়েই জবাব দেয়া। মোহাম্মদ আব্দুস সালাম, আপনার একটা ছোট্ট মন্তব্য আশা করছি এই প্রসঙ্গে। না, এটা তো সত্যি কথা যে আজকে ভারত 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের বর্তমান অবস্থাটাকে তারা মেনে নিতে পারে নাই। তারা কোনো অবস্থাতেই যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে এবং সেই ফ্যাসিবাদের কিরণক আজকে তার দেশে মানে সেখানে যে আশ্রয় নিয়েছে, এখন একটা ব্যক্তির জন্য বা একটা দলের জন্য একটা দেশের সাথে সম্পর্ক এরকম করবে এটা তো কোনোভাবে আশা করা যায় না। কারণ রাষ্ট্র তো রাষ্ট্রের সাথে সম্পর্ক হবে, রাষ্ট্রের সম্পর্ক কি কোনো ব্যক্তির সাথে বা কোনো দলের সাথে হতে পারে? তো এটা তো আজকে সারা বিশ্বের সামনে আজকে এটা প্রশ্ন। দেখেন যে আজকে প্রত্যেকটা বিষয় শুধু নেগেটিভ নিউজ না, যে সরকার পরিবর্তন হওয়ার পরে তো নেগেটিভ এরকম হাজার নিউজ যে সমস্ত ঘটনার সাথে কোনো সম্পর্কই নাই। এই মাত্র দেখেন আমি এখনো বাসায় পৌঁছতে পারি নাই, আমি মোহাম্মদপুর আমার নির্বাচনী এলাকায় সে আদাবর এলাকা থেকে এই হিন্দু ধর্মের পূজা মণ্ডপ থেকে আমি সেখান থেকে আসতেছি। অর্থাৎ সেখানে সব জায়গায় কোথাও শান্তিপূর্ণ হয়, বরঞ্চ আপনি যদি একটু ফ্ল্যাশব্যাকে যান তাহলে দেখবেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই সময় এই হিন্দু ধর্মের নেতারা কিন্তু বলছে যে সবচেয়ে বেশি মানে পূজা মণ্ডপে হামলা হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সময় তাদের আমলে। অর্থাৎ যারা তাদেরকে ভোট ব্যাংক হিসাবে তারা তাদেরকে গ্রহণ করেছে, কিন্তু সেই সময় কিন্তু তাদের সেই সুযোগ সুবিধাগুলো তারা পায়নি। কারণ সেই ওই যে বললাম যে তারা দলের যত পূজা মণ্ডপে পূজার মন্দিরের যত জায়গা দখল করা, আপনারা দেখছেন ঢাকেশ্বরী মন্দির সব বিভিন্ন জায়গাতে স্বর্ণের গহনা চুরি করা ইত্যাদি আরো বহু ঘটনা ঘটেছে। আর আজকে সৌরভ ভাই যেটা বললেন যে আজকে কেন তারা উদ্বিগ্ন থাকে বা আমাদেরকে কেন আজকে সিকিউরিটি বাড়াইতে হয়, যেমন আমরা সিকিউরিটির পরও দলের পক্ষ থেকেও আমরা আমাদের অন্তত নৈতিক দায়িত্ব মনে করছি তাদের পাশে থাকা। তা না হলে তো যে কোনো ষড়যন্ত্র হচ্ছে, আচ্ছা বাংলাদেশটাকে আনস্টেবল করার জন্য আজকে বিভিন্ন যে ষড়যন্ত্রটা আজকে আমাদের আব্দুল জব্বারের কাছে নিয়ে তারা বেশি চেষ্টা করছে। এর জন্যই আমাদেরকে সচেতন থাকতে হয়। জি।